প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এটাকে নির্মম, নিষ্ঠুর, করুণ, বিশ্বাসঘাতকতা কি বলবো আমরা জানি না। অনুষ্ঠান শেষ হবার পরে আপনারা নিজেরা মিলিয়ে নিয়েন যে আমরা কোন দেশে বসবাস করি। এই দেশের যে রাষ্ট্রীয় ক্ষমতা, সেই রাষ্ট্রীয় ক্ষমতা আবারও এলিট শ্রেণীর হাতে জিম্মি হয়ে আছে। এখানে গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের কোনো দাম নেই, তাদের জীবন যাপনের কোনো নিশ্চয়তা নাই। এরকম একটা দেশের ভেতর আমরা বাস করছি। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এরাই মূলত দেশটা চালাচ্ছে। ৩-৪ জন পুরো দেশটাকে চালাচ্ছে। তাদের যাকে যেমন ভাবে মনে হচ্ছে, যেভাবে মনে চাচ্ছে সেভাবে তারা কাজে লাগাচ্ছে। তাদের উপরের চেহারা এবং ভেতরের চেহারার কি কি পার্থক্য, সেটাই আজকের লাইভের ভেতরে আপনারা জানতে পারবেন। আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীকে আপনাদের সামনে আজকে হাজির করেছি। এরা, যেমনটি আপনারা আমার শিরোনামে দেখছেন, যে জুলাই আন্দোলনে আটক আবুধাবির সেই বন্দীরা এখনো জেলে, পরিবারকে সহায়তা করছে না সরকার। টোটাল সেখানে আটক হয়েছিল ২১৩ জন। যেটুকু জানলাম যে ২১৩ জনের ভেতরে একজন ভারতীয় নাগরিক, যিনি কিনা বাংলায় কথা বলার কারণেই তাকে বাংলাদেশি মনে করে পুলিশ নিয়ে গিয়েছিল। এই ২১৩ জনের ভেতরে এই মুহূর্তে জেলখানায় আছে এখনো ২৪ জন। একজন এই ২৫ জনের ভেতরে একজন কিছুদিন আগে মারা গিয়েছেন, আপনারা জানেন। তার স্ত্রী আমাদের স্ক্রিনে আপনারা দেখছেন, কোহিনুর আক্তার, ওনার স্বামী মারা গিয়েছেন। এই রাষ্ট্র কোহিনুর আক্তারকে সারা জীবন বসে খাওয়ার জন্য যা প্রয়োজন সেই ৩০,০০০ টাকা দিয়ে দিয়েছেন। এটা দিয়ে উনি সারা জীবন ওনার ১৪ গোষ্ঠী বসে খেতে পারবেন। ৩০,০০০ টাকা পেয়েছেন, উনি খুশি, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এর বাইরের এই যে ২৪ জন যারা জেলে আছে, তাদের পরিবারগুলোর সাথে সরকার কি আচরণ করছে, সে বিষয়গুলো নিয়েও আমরা আজকের লাইভে কথা বলবো। মিজানুর ভাই, আপনি একটু স্থির হয়ে বসতে হবে, হ্যাঁ, যে কোনো একটা জায়গায় প্লিজ। তো আমি প্রথমে কোহিনুর আপনাকে দিয়েই শুরু করি। আপনার স্বামী মারা গিয়েছেন, আপনার পরিবারে আর কে কে আছেন, সরকারের কাছে এখন পর্যন্ত কি কি সহায়তা পেয়েছেন, কি অবস্থায় আছেন আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিবারে আছি ৩ ছেলে। আমরা আব্দুল হামিদের ২ স্ত্রী। আমরা ২ স্ত্রী। সরকারের কাছ থেকে কোনো রকমের সহায়তা পাই নাই। সরকারের সাথে কোনো রকম যোগাযোগও করতে পারি নাই, কোনো সহায়তাও পাই নাই। যে চেকটা দিয়েছিল ওই এয়ারপোর্টে, ওই লাশের সাথে একটা চেক দিয়েছিল, ওই চেকটাও এখনো ব্যাংকে জমা হয় নাই। আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই, কোনো যোগাযোগও পাই নাই, কোনো ছাড়ও পাই নাই। চেকটা জমা হয় নাই, আপনারা জমা দেন নাই নাকি ক্যাশ হয় নাই? জি, দিয়েছি, ক্যাশ হয় নাই। ওখানে নাকি গভর্নরের অ্যাকাউন্টে নাকি টাকা নাই। আমরা যখন ওখানে দিছি, ওখানে টাকাটা আসছে, মেসেজ আসছে। আমরা যখন ব্যাংকে গেছি, ওখানে বলতেছে গভর্নরের অ্যাকাউন্টে টাকাটা, ওইটা আবার রিটার্ন হয়ে গেছে। ওই কথাটা বলছে। আমরা সরকারের কাছ থেকে কোনো রকম সহায়তা এখনো পর্যন্ত পাই নাই। যাক, ৩০,০০০ ওইটাও যে ক্যাশ হয় নাই, এটা শুনে আরো ভালো লাগলো। আচ্ছা, মিজানুর ভাই, আপনার কাছে আমরা একটু জেনে আসি, এখন পর্যন্ত কি অবস্থা ওইখানে, কিভাবে আপনারা আটক হলেন, কিভাবে কি হয়েছিল, এখনো কারা জেলখানায় আছে বলুন তো একটু, বিস্তারিত আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই। আমাদেরকে ভাই, সরি, আমি একটু আপনার পরিচয়টা দিয়ে নেই। মিজানুর হচ্ছে একজন জুলাই যোদ্ধা। উনি নিজেও আটক হয়েছিলেন, পরে উনি মুক্তি পেয়েছেন। আবুধাবিতে বাংলাদেশের পক্ষে হাসিনার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা জীবনের ঝুঁকি নিয়ে, যাদের নিরাপত্তাহীনতায় গিয়ে, তারপরে কারণ আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের মিটিং মিছিল এইগুলো করা যায় না, তারা সেগুলো জেনেও তারপরে দেশের জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মানুষগুলোর মধ্যে মিজানুর রহমান একজন। জি বলেন।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলিয়াস ভাই, আপনাকে প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। যদিও বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আমাদেরকে কোনো জায়গায় কোনো সুযোগ দেয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হলেও বাংলাদেশে আমরা কিন্তু এখনো বড় একটা বৈষম্যের শিকার। আমি এই বিষয়গুলো আপনাদের মধ্যে তুলে ধরি। গত বছর জুলাই মাসে যখন বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার হাসিনা তুমুল গণহত্যা চালাচ্ছিল, ছাত্রদের উপর নিপীড়ন চালাচ্ছিল, ওই সময় আমরা সংযুক্ত আরব আমিরাতে থাকা শ্রমিক এবং ব্যবসায়ীরা একটা আন্দোলনের ডাক দিয়ে আপনারা অবগত আছেন। আমরা সেই দেশে পাঁচটা স্টেটে হচ্ছে 19শে জুলাই আন্দোলন করি। 19শে জুলাই আন্দোলন করার পর আমাদেরকে সেই দেশের পুলিশ গ্রেপ্তার করার পরে সেদিন রাতেই কুট করে প্রথমত 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, পরবর্তীতে আবার যাদেরকে গ্রেফতার করে তাদের হচ্ছে যে 26 তারিখে আরো 9 জনকে যাবজ্জীবন সহ 10 বছর করে কারাদণ্ড প্রদান করে। পরবর্তীতে এই মামলায় এই পর্যন্ত আপনারা ইতিমধ্যে অবগত আছেন 213 জন ফেরত আসতে পারছে, এখনো 24 জন বন্দী আছে। তো এই 24 জন ভাই এখনো বন্দী, আর আমরা 213 জন ফেরত আসতে পারছি। আর এমতো অবস্থায় এখন আমরা 213 জন ফেরত আসছি, আমরা বারবার দাবি জানাচ্ছি আমাদের সেই 25 জন ভাই ছিল, 25 জন ভাইকে মুক্ত করার জন্য। আমরা বাংলাদেশ আমাদের কনসার্ন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারপর হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে মানে একাধিকবার, এক বছরে ইলিয়াস ভাই কমপক্ষেও কতবার বলবো, 20-40 বার আমরা গিয়েছি, 20-40 বার গিয়েছি। ওনারা ওনাদের বাংলাদেশ এমবাসি কাজ করতেছে, এই করতেছে সেই করতেছে, শুধু এই অজুহাত গুলাই দেখাচ্ছে। চলতে থাকা অবস্থায় আপনারা অবগত আছেন যে 22শে সেপ্টেম্বর আমাদের আব্দুল হামিদ ভাই, উনি আবুধাবি আল সদর কারাগারে মৃত্যুবরণ করলো। তারপর হচ্ছে ওনাকে বাংলাদেশে লাশ নিয়ে আসা হলো। বাংলাদেশে নিয়ে আসার পরে ওনার পরিবারের দিকেও সরকারের তেমন কোনো নজর নাই। 30,000 টাকার একটা, আপনারা তো ইতিমধ্যেই আমাদের এই যে সম্মানিতা ভাবি আছে ওনার মুখ থেকে শুনলেন যে 30,000 টাকার একটা চেক দিছে, সেই চেকটা এখন পর্যন্ত ক্যাশ হয় নাই। একজন মানুষ এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তার জীবনটা শেষ করলো, তার পরিবার নিঃস্ব হয়ে গেল, তার পরিবারকে 30,000 টাকার চেক দিয়ে সেটা ক্যাশ করতে পারতেছে না, তাহলে বুঝেন আমরা কত বড় ভুক্তভোগী। এটা গেল একটা দিক। আর 24 জনের ক্ষেত্রে আমরা বারবারই আমাদের আসিফ নজরুল স্যার আছে ওনার কাছে, তারপর আমাদের তৌহিদুর রহমান স্যার আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ওনার কাছে বারবার যাওয়া, প্রধান উপদেষ্টা বরাবর একাধিক স্মারকলিপি, ভাই আমার কাছে 20টার উপরে স্মারকলিপি আছে, অল ডকুমেন্ট আছে। তারপরে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া, ওনার এপিএস সাব্বির রহমানকে স্মারকলিপি দেওয়া, এইরকম যা ফরমালিটি ছিল। তারপর হচ্ছে আমরা রাজপথের আন্দোলনও করেছি, আমরা 144 সেকশন ভায়োলেট করে 3 বার আন্দোলন করেছি আমাদের ভাইদের যাতে মুক্ত করে আনা হয়, কিন্তু বাংলাদেশ সরকারের এটা একটা চরম ব্যর্থতা। আমরা ধরা গেলে যে একটা রাম রাজত্বে বাস করতেছি, সেই রাম রাজত্বের রাজা হচ্ছে আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার, আর সেই রাজার একমাত্র শাহজাদা হচ্ছে কে জানেন, সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। উনি উনার মন মর্জি মতো যা ইচ্ছা তা করে যাচ্ছে, এই 212 জনের সাথে খেলা করছে, বাকি 24 জন জেলবন্দি ভাইদের সাথে খেলা করতেছে। একজন মারা গেছে, আরো কয়েকজন গুরুতর আহত অবস্থায় এখনো ওই সেই দেশের জেলের হসপিটালে আছে। তো ওদের মধ্যে কে কখন মারা যায় তার কখন কোনো ঠিক নাই। তো এইটা গেল জেলবন্দীদের বর্তমান অবস্থা, এখনো 24 জন বন্দী। এখন আমরা যে 212 জন ফেরত আসছি, আমাদের সাথে একাধিকবার হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার মিটিং করেছে, আমাদের এই করবে সেই করবে। আমরা দাবি জানাইছিলাম 2টা, এর মধ্যে হচ্ছে যে আমাদের ভাইদের মুক্তি, যে 25 জন ভাই আছে তাদের মুক্তি, আর হচ্ছে আমাদের যাতে সরকার একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ দেয়, অথবা যে আহত নিহতদের জন্য যে ট্রাস্ট তৈরি হয়েছে বাংলাদেশে সেইটার অন্তর্ভুক্ত করে, আমরা এরকম কিছুই বলছিলাম। আমি সহ আমার প্রতিনিধি টিম, এই সগির ভাই ছিল, তারপরে পারভেজ ভাই সহ, তারপরে আমাদের এখানে একটা 10-15 জনের একটা প্রতিনিধি টিম আছে, আমরা 10-15 বার ওনার সাথে মিটিং করছি। উনি শুধু আমাদের ওনার সচিব নিয়ামতুল্লাহ স্যার আমাদেরকে আশ্বস্তই করে গেছে, কিন্তু আমাদের জন্য এ পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। এমনি উনি মানে কি বলে, এমনিতে মানে বেশিরভাগ সময় উনি এই মানে কোথায় থাকেন, কোথায় মানে কি করেন, মানে আপনাদের এটাতে সময় দিতে পারেন না, কি করেন একটু বলেন তো? জিজ্ঞেস করেন নাই যে স্যার এমনি সামনে
ইলিয়াস ভাই উনার সাথে দেখা করার জন্য ধরেন 1 সপ্তাহের মধ্যে 5 দিন গেছি উনার মন্ত্রণালয়ে, 5 দিনের মধ্যে যাই একদিন দেখা পাইছি। এই 4 দিন অপেক্ষায় থাকছে যে কখন আসবে কখন আসবে কখন আসবে, নির্দিষ্ট কোনো টাইম নাই যে এই সময়টাতে আসিফ নজরুল আসবে আর ওনার সাথে আমরা মিটিং করব, আমরা দেখা করব, আমাদেরকে কোনো আমাদের জন্য কোনো কিছু একটা করবে। যদিও দেখা হয়, আমাদের কাছে একটা রেকর্ডিং আছে, আপনাকে চাইলে আমরা দিব। উনি আমাদের কাছে আল্লাহর কসম করে বলছে যে উনি নাকি আমাদের বিষয়টা মিনিস্ট্রিতে উঠাইছে যে 212 জন বাংলাদেশে ফেরত আসছে তাদের জন্য যাতে কোনো কিছু করা হয় আর বাকি 25 জনকে যাতে মুক্ত করা হয়, এটা নাকি উনি ক্যাবিনেটে উঠাইছে। কিন্তু এইটা আমাদের কাছে বাস্তবিকভাবে মনে হচ্ছে যে এটা জাস্ট উনার একটা কথাই, উনি এই আল্লাহর কসম করে উনি মিথ্যা বলছে। কারণ হচ্ছে আউটপুট রেজাল্ট কি, আমরা 212 জন আমাদের জীবন জীবিকা হারিয়ে ভাই নিঃস্ব। আমার সাথে 50 জনের মতো ব্যবসায়ী ভাই আছে যাদের কোটি কোটি টাকা সেই দেশে পড়ে আছে, যারা চাকরি হারিয়েছে, তারা জীবনে নিঃস্ব। মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? জীবিকা প্রয়োজন। আমরা জীবন জীবিকা হারিয়ে নিঃস্ব। এই এই আমাদের সাথে এই বৈষম্যটা উনি কেন করতেছে এটা উনি জানে আর একমাত্র উপরওয়ালা জানে। আর বাংলাদেশের এইরকম এই 53-54 বছরের ইতিহাসে কখনো কি আপনারা দেখছেন যে মানে এইরকম এই বাইরের দেশে মানে জানবে, মানুষ জানে যে এইটাতে গেলে, এই আন্দোলনে গেলে তার ফাঁসি হবে অথবা বড় ধরনের কোনো সাজা হবে, এরকম কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো নাই। কেউ কখনো বাইরে কিন্তু আন্দোলন করে নাই। আমরাই একমাত্র বুকা, নিজেদের জীবন ভাই নিজেদের গলা নিজের হাতে কাটছি ভাই, নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি, নিজেদের সবকিছু শেষ করে ফেলছি। আর আজকে সরকারের দ্বারে দ্বারে আজকে ফকিরের মতো আজকে আমার 1.5 লক্ষ টাকার চাকরি শেষ করছি, আমি আমার জীবন শেষ করছি, আমার লাইফ শেষ করছি এই আন্দোলনকে সমর্থন জানিয়ে। আজকে আসিফ নজরুলের পিছনে আমি ঘুরতেছি যে আমার জন্য একটা কিছু করেন, আমার 212 জন ভাইদের জন্য একটা কিছু করেন, বাকি 24 জন ভাই যারা বন্দী আছে তারা মারা যাওয়ার আগে ফিরে নিয়ে আসেন। সেটি করতে পারে নাই আসিফ নজরুল, করতে পারে নাই ইউনূস সরকার, করতে পারে নাই। আজকে এই গণ অভ্যুত্থানে, এই গণ অভ্যুত্থান এটা পুরোটাই ব্যর্থ গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের কোনো প্রয়োজন নাই। এই অভ্যুত্থান করে আমরা এক হাসিনাকে বিতাড়িত করলেও সব হাসিনার চাইতে খারাপ বর্তমান যারা মিনিস্ট্রিতে আছে, যারা বর্তমান উপদেষ্টাতে আছে, তারা হাসিনার চাইতেও খারাপ। তারা তাদের শো অফ করে, তারা তাদের বডি ফিগার দেখায়, ইমেজ দেখায়, মন্ত্রণালয়ে বসে বসে ইমেজ দেখায়, দেখা করতে গেলে 7 দিনে 1 দিনে দেখা করে। আজকে আমাদের সাথে আমাদের লাইফ নিয়ে তারা খেলতেছে। আমার 24 জন ভাই আজকে জেলে বন্দী। কিসের অভ্যুত্থান? সবচেয়ে বড় বৈষম্যের শিকার। কেন 1 বছর পরেও আমার ভাইরা আজকে বন্দী থাকে? এটাই পুরা জাতির কাছে আমার প্রশ্ন। সগীর ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সত্যের প্রতীক, অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাইকে, আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই, আমি 3টা স্টেপ নিয়ে কথা বলবো। 1 নাম্বার হচ্ছে আমি বন্দীদের বিষয়টা নিয়ে কথা বলি। বন্দীরা যখন 25 জন বন্দী, আমরা দীর্ঘ প্রায় 10 মাস ধরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমরা একাধিকবার আমরা স্মারকলিপি দিয়েছি। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা মিটিং করেছি, আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মিনিমাম 15 থেকে 20 দিন আমরা মিটিং করেছি। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে প্রধান উপদেষ্টা মহোদয় আরব আমিরাতে সফরে গিয়েছিলেন। আমরা তার আগেও আমরা অনেকবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। এখন আমরা আমাদের স্মারকলিপিটা প্রধান উপদেষ্টার কাছে বুঝতেছি কিনা আমরা কিভাবে বুঝতাম। এজন্য আমরা একটা প্ল্যান করলাম যে আমরা তো কোনোভাবেই প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা টাচ করাতে পারি না। এখনো আমিরাতে ওই মামলাটার গ্রেপ্তারি প্রক্রিয়া চলমান, এখনো আমাদের 25 জন ভাই ওই দেশে বন্দী আছে। তাইলে আমরা আমাদের এই বিষয়টা কিভাবে আমরা প্রধান উপদেষ্টাকে আমরা দেব? আমরা একাধিকবার আসিফ নজরুল স্যারকে আমরা বলছি, উনি তো দিতেছে না প্রধান উপদেষ্টার কানে। উনি যদি প্রধান উপদেষ্টার কানে দিত তাহলে প্রধান উপদেষ্টার একটা ফোন কলে 188 জন প্রথম অবস্থায় 2 থেকে 3 মাসের ভিতরে মুক্তি হয়ে চলে আসছে। কিন্তু দীর্ঘদিন 6 মাস, 1 মাস, 1 বছর গত হয়ে যায়, আমাদের 25 জন ভাই মুক্ত হয়ে আসতেছে না। এতেই আমাদের কাছে প্রতীয়মান যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই নিউজটা যাইতেছে না। এখন আমরা কি করব? তো আমরা প্ল্যান করলাম যে আমরা ফেব্রুয়ারির 10 তারিখে আমরা যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমরা একটা আন্দোলন করি। ওই দিন আমাদের যে 188 জন সহ যে বন্দী পরিবাররা সবাই ছিল, আমরা শক্তভাবে আন্দোলন করি। ওই দিন রমনা থানার ডিসি মহোদয় ওই মাসুদ স্যারের মানে মিডিয়াতে আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবেন বলে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 7 জনের একটা প্রতিনিধি টিম নিয়ে যান। ওইখানেও আমরা প্রতারণার শিকার হয়েছি। উনি তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করানি না, প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আলম স্যারের সাথে আমাদেরকে সাক্ষাৎ করান আমাদের যে বিষয়াদি।
আমাদের 25 জন ভাই ওই দেশে গ্রেপ্তার, তারপরে আমাদের এই মামলাটা এখনো গ্রেপ্তারি প্রক্রিয়া চলমান। অনেকেই দেশে আসতে গেলে অনেকেই এয়ারপোর্টে গ্রেপ্তার করছে, আবার যে ওই মিছিল দেওয়ার পরে দেশে চলে আসছে আবার আমিরা থেকে ঢুকতেছে তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করতেছে। এই গ্রেপ্তারি প্রক্রিয়াটা যাতে বন্ধ করা হয় এবং যাদেরকে এই পর্যন্ত গ্রেপ্তার করছে তাদেরকে যাতে মুক্তি করে নিয়ে আনা হয়, এই এই দাবিগুলো আমরা আমাদের প্রধান উপদেষ্টার মানে এপিএস সাব্বির আলম স্যারকে আমরা বলি। উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমি নোট আকারে প্রধান উপদেষ্টা স্যারকে আমি এইটা দেব ইনশাল্লাহ আগামী 12 তারিখ, মানে 2 দিন পরে 10 ফেব্রুয়ারি আমরা আন্দোলন করেছিলাম, 12 ফেব্রুয়ারি উনি আমিরাতে গিয়েছিলেন। উনি আমিরাতে আপনাদের বন্দীদের বিষয়ে উনি কথা বলবেন এবং মামলার বিষয়ে কথা বলবেন এবং আমাদেরকে নয়নটি দেওয়া হয়েছে আজীবনের জন্য। আমরা যারাই আসছি তার আগে কেউ ঢুকতে পারবো না এবং আমাদের দাবি দাবাগুলো এটাও ছিল যাতে আমাদেরকে নয়নটিটা উড্ড করা হয়। কারণ এটা সম্বন্ধে আমরা একটা যুক্তি দিয়েছিলাম 2022 সালে পাকিস্তানের বেলায় এরকম একটা কাহিনী ঘটেছিল। পাকিস্তানের তারা মানে আমিরাতে আন্দোলন করেছিল এবং প্রচুর পরিমাণ আন্দোলন করেছিল, গাড়ি ঘোড়া ভাঙচুর করেছিল। ওই তারপরে পরবর্তী সরকার আইসা তাদেরকে 600-700 লোককে গ্রেপ্তার করেছিল। এর মধ্যে পরবর্তী সরকার আইসা আপনার 100-150 লোককে পাকিস্তান পাঠাইছে, বাকিগুলা লোককে ওই দেশও ছাড়াইছে, মানে আমিরাতেই মুক্তি করে দিছে। তারপরে যে 150 লোককে মানে পাকিস্তানে পাঠাইছিল ওই 150 লোকেরও পরবর্তীতে নয়নটিটা উড্ড করে নিয়ে গেছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় হচ্ছে উনি একজন নোবেল বিজয়ী, উনি তো বিশ্ববরণ্য একজন নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি এরকম একটা সমাধান করতে পারেন, আমাদের প্রধান উপদেষ্টা কোনো পারবেন না, আমাদের উপদেষ্টা তো আরো সহজভাবে পারবেন। আমাদের যে দাবি দুবাগুলো ছিল মানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি মানে নোট আকারে দিবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গেলেন, 13 ফেব্রুয়ারি যখন উনি প্রেস কনফারেন্স আইয়া বক্তব্য দিলেন আমাদের বন্দীদের বিষয়ে আমাদের বিষয়ে উনি কোনো কথা বলেন নাই। তারপরে আমরা এপ্রিলের 10 তারিখ আন্দোলন করলাম, জুনের 22 তারিখ আন্দোলন করলাম। যে দিনই আমরা আন্দোলন করেছি আমাদেরকে আসিফ নজরুল স্যার আমাদের সাথে সাক্ষাৎ করেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে আমি আপনাদের যত দাবি দাবাগুলো আছে, 1 নাম্বার হচ্ছে যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্তি করে আনা, 2 নাম্বার হচ্ছে আপনারা যারা এই পর্যন্ত জেল কেটে আসছেন তাদেরকে একটা ক্ষতিপূরণের আওতাভুক্ত করা, 3 নাম্বার হচ্ছে যাতে এই মামলাটার গ্রেফতারি প্রক্রিয়াটা যাতে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা, 4 নাম্বার হচ্ছে যাতে আপনারা যারা আসছেন তাদেরকে যাতে নয়টিটা উড়াইয়া দেওয়া যায় এই ব্যবস্থা করা। আমি অতি শীঘ্রই প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এবং মেসোডের সাথে কথা বলে আমি এটা করতেছি। বাস্তবতা হচ্ছে ভাইজান আপনি জানেন এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে আমি জানাতে চাই, আসিফ নজরুল স্যার এমন একজন মানুষ তার কাছে গেলে মুখে সে সবকিছু দিয়ে দেয়। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যখন আমরা যাই তখন মনে করি যে উনার সামনে যখন আমরা মিটিং করতেছি উনি আমাদেরকে সবকিছু দিয়ে গেছে, আমরা খুশিতে আত্মহারা। আমরা যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা ত্যাগ করি কিন্তু কিছুই আমরা পাই না, শুধু মূলা পাই। আমরা আসিফ নজরুল স্যারের এই কথাটা বলছি, স্যার দেখেন দেশে যারা আন্দোলন করছে, আন্দোলন করে তারা শারীরিক ভাবে তারা পঙ্গুত্ব বরণ করছে, আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু আমরা স্যার অর্থনৈতিক ভাবে স্যার আমরা আহত হয়েছি। মানুষ দেখেন বাংলাদেশের এমন একটা শিষ্টাচার, মানুষের টাকা মরা ছেলে মরা সয় কিন্তু টাকা মরা সয় না স্যার। আমরা কোটি কোটি টাকা আমরা লস দিয়ে আসছি, আমাদেরকে সরকার একটা ক্ষতিপূরণ দিক। বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম যে দেশের জন্য কথা বলতে গিয়ে মধ্যপ্রাচ্যের মতন জায়গা এত কঠিন দেশের আইন অমান্য করে আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল যাতে বিশ্বকে আমরা জানান দিতে পারি, যাতে আমরা রেমিটেন্স বন্ধ করে এই স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের একটা অর্থনৈতিক চাপে আমরা পালাইতে পারি। স্যার আমরা তো নিঃস্বার্থ ভাবে করেছিলাম, আমরা জানতাম আমাদের জেল হবে, জরিমানা হবে, বরং আরো অনেক কিছু আমাদের হবে। কিন্তু এখন যেহেতু এই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, সবাই যেহেতু সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন যারা নিহত হচ্ছে তাদের পরিবার একটা ক্ষতিপূরণ পাচ্ছে, যারা আহত হচ্ছে সরকারি খরচে তাদেরকে চিকিৎসা করানো হইতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য সব হারিয়েছি, আমাদের চাকরি সব চলে গেছে, আমাদের প্রতি তো সরকার কোনো ইনভেস্ট করে নাই। মিনিমাম সরকার আমাদেরকে একটা ক্ষতিপূরণ দেখ, এগুলো উনি আমাদেরকে একাধিকবার এমন ভাবে আশ্বস্ত করছে। পরিশেষে আমরা আজ থেকে 1 মাস আগে ওনার সাথে আমরা 5 জনের প্রতিনিধি টিম মিটিং করি। উনি 5 বার আল্লাহর কসম খেয়ে বলছে যে বাবারা আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমরা আসার আগেও আমি কোরআন শরীফ পড়েছি, আমি তোমাদের বিষয়টা উপদেষ্টা ক্যাবিনেট আমি উঠাইছি, কোন উপদেষ্টারা তোমাদের বিষয়টা না একটু পজিটিভ সিগন্যাল দিতেছে না। আগামী ক্যাবিনেটও আমি মুক্তিযুদ্ধ উপদেষ্টার মাধ্যমে তোমাদের বিষয়টা আমি আবার উঠাবো।
এবং তোমাদেরকে আসলেই তো তোমরা ক্ষতিগ্রস্ত। আমি সবার সাথে কথা বলছি, মিনিমাম 80% লোক তোমরা বুঝি, দাঁড়ান একটু বুঝি, মানে আপনাদের এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কেন? জি ভাইজান, আমাদের এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হচ্ছে মুক্তিযোদ্ধার ওই জুলাই গণ অভ্যুত্থান শাখা আছে, জুলাই যারা আহত নিহতরা যারা মানে ওই ভাতা পাচ্ছে, ক্ষতিপূরণ পাচ্ছে, এই জন্য যাতে আমাদের মন্ত্রণালয় উনি করতে পারবে না, উনি খালি বুঝতে পারছি। জি যাক, ঠিক আছে, আমরা একটু আপনারা দুইজন তো জি ভাইজান, আমি একটু আরেকটু আমি করি। তারপরে আমরা পরিশেষে উনি আমাদেরকে মানে 1 মাস আগে যখন আমাদের মিটিংটা ছিল, উনি আমাদেরকে এত হার্ডলি ভাবে বলছে, এত আন্তরিকতার সাথে বলছে, আমি তোমাদের জন্য একটা কিছু করবো। আমরা বলছি স্যার দেখেন, আপনারা হচ্ছেন গণ অভ্যুত্থানের সরকার, আপনারা যদি আমাদের জন্য কিছু করেন না, পরবর্তী সরকার আইসে আমাদের জন্য কিছু করবে কিনা এটা আমাদের কাছে সন্দেহজনক স্যার। আমরা এত ক্ষতি করতে, মানে আমি ভাইজান, আমি একটা কোম্পানিতে সুপারভাইজার ছিলাম, আমার 5,000 দিরহাম আমার স্যালারি ছিল বাংলার, প্রায় 1,70,000। তারপরে আমার দীর্ঘ 10 বছর ধরে আমার একটা মানে স্বপ্ন ছিল আমি ইউরোপ যাবো। মানে এটা আমাদের সিলেট, আমার হচ্ছে সিলেটের হবিগঞ্জে বাড়ি, আমাদের সিলেটেরা মানে মানে ইউরোপের প্রতি একটা সিম্পিতি। আমার ইউরোপের সেনজেন ভিসা ছিল আমার পাসপোর্ট, কিন্তু আমি যেতে পারি নাই আন্দোলনের জন্য, আমি গ্রেপ্তার হয়েছি। আমার 1 কোটি টাকার উপরে আমার নিজেরই ক্ষতি হয়েছে। আমাদের মধ্যে একটা ভাই আছে আব্দুর রহিম ভাই, উনার 8 লক্ষ দিরহাম ফিজ হয়ে আছে অ্যাকাউন্টে। আমরা সরকারের একাধিকবার বলছি অন্ততপক্ষে উনার টাকাটা যাতে উনি ছুটাই আনতে পারে, উনার টাকাটা যাতে দেশে আনতে পারে, এইটা নিয়ে আপনারা একটা কাজ করেন। সরকার আমাদেরকে মুখ দিয়ে অনেক কিছু বলছে, কিন্তু বাস্তবে কিছুই করতেছে না। মানে আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমি এটাই চাইবো, যাতে আমরা একেবারে নিরুপায়, আমরা একেবারে নিরাশ হয়ে গেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আসলে আমাদের অবস্থাটা আমরা বলতে পারি না, অর্থনৈতিক ভাবে আমরা এতটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছি, ফ্যামিলির কাছেও আমরা মুক্তি গাইতে পারছি না, সমাজের কাছেও না। সমাজ যখন আমাদেরকে এখন দেখে মুখ ফিরিয়ে নেয়, এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমি এখন পরিশেষে আপনার মাধ্যমে এটাই বলবো যে এই বর্তমান সরকার যারা বাংলাদেশে আন্দোলন করে, যারা ক্ষতিগ্রস্ত যায়, আমাদের তো আজকে বিগত 1 বছর হয়ে গেল, আমরা অনেকবার আমি একটা সেকেন্ড আমি আপনাদের কাছে মানে ক্ষমা চাই। আপনারা না খালি যারা এখনো জেলে আছেন, যারা জেল থেকে বেরিয়েছেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই যে আমি বিষয়টা এতদিন পরে জানলাম। আমাকে কালকেই মানে আপনাদের বাংলাদেশ সময় আজকে সকালেই ওই যে সুমন ভাই আমাকে বললো যে ভাই এই ব্যাপার, এটা আমি ভাই সত্যি কথা, আমি মানুষ হিসাবে আমার দুর্বলতা ক্ষমা করবেন। এটা আমার মস্তিষ্কে একবারের জন্য স্বপ্নেও আমি কল্পনা করি নাই যে এই মানুষগুলি এখনো জেলখানায় আছে এবং সরকার তাদের সাথে, আমি এই যে যিনি মারা গেলেন 30,000 টাকার যেই বিষয়টা বললেন যে তিনি এখন পর্যন্ত পান নাই, আমি জানি না। আমি ওনার লাশ দেখলাম এয়ারপোর্টের থেকে, আমার একজন ছবি পাঠাইলো, ওইখানে গভর্নমেন্টের কেউ নাই, একজন মানুষও যায়নি তাকে করতে। সে জেলখানায় এতদিন থেকে তারপরে আসলো। আমি জানতাম না যে এতদিন তারা জেলখানায় এভাবে আছে। তারপরেও আপনাদের কারোর সাথে যোগাযোগ ছিল না, যে কারণে আমি বিষয়টা সামনে আনতে পারিনি। আমরা আসলে খুব দুর্বল, আমাদের কোনো পাওয়ার নাই এখন। সব ডক্টর আসিফ নজরুল এবং ইউনুস সহ তার আশপাশে যারা আছে, তারা হচ্ছে গিয়ে এই যে ইউনুসের বান্ধবী টান্ধবী নারী যোদ্ধাদেরকে নিয়ে দেশ স্বাধীন করছে। আমরা কিছু করি না, আমাদের কোনো অবদান নাই, যে এখন আমরা খুব দুর্বল অবস্থায় আছি মুরব্বী। এই জন্য কিছু করতে পারবো কিনা জানি না, বাট দেশের মানুষকে জানায় রাখলাম যে যেই মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে, তাদের এই যে বললো যে আর্থিক ক্ষতি, কারণ আমি আমার কথা বলি, এখন যদি আমাকে এখান থেকে হঠাৎ করে আমার ধরে নিয়ে তারপরে পাঠায় দিল, আমার অ্যাকাউন্টে টাকা থাকবে, আমার এখানে অনেক জিনিসপত্র, একটা মানুষকে হুট করে এভাবে যদি পাঠায় দেয়, তার অনেক সমস্যার মধ্যে পড়বে সে। আর মিডল ইস্টে যারা থাকে তাদের তো আর কারি টাকাও ইনকাম করে না সবাই। সো তাদের আমি মনে করি যে একদম জীবন শেষ করে দিচ্ছেন তাদের এই সিদ্ধান্তের মাধ্যমে। পুরো পরিবারের কাছে সে এখন মানে একটা কি বলবো যে মানে কোনো অপ্রয়োজনীয় একটা জিনিসে রূপান্তরিত হয়েছে। তো এই জিনিসগুলো পরেও তারা আন্দোলন দেশের জন্য করছিল, তাদেরকে সরকার যেটা দিচ্ছে সেটা আমরা সবাই খুবই হ্যাপি, দেশবাসী আমার বিশ্বাস যে হ্যাপি হবে। এটা জানানোর জন্য আজকের এই বিষয়টা করা। আপনি বলেন এবার। আচ্ছা, আমি বলবো এই বাচ্চাগুলো, আমার ছেলেও একটা স্টুডেন্ট, বিএ পাস করার পরে যখন আমি হঠাৎ করে তারে বিদেশ নিয়ে গেলাম, এই যে জুলাই যে আন্দোলন হলো বাংলাদেশে, এই হাসিনা সরকারে যে এই বাচ্চাগুলারে গুলি করে মারতেছে, তখন আমার বাচ্চা সহ্য করতে পারে নাই, কারণ তাদের স্টুডেন্ট একসাথে লেখাপড়া করছে,
আর এখানে তারা গুলি করে মারে, তারা বরদাস্ত করতে পারে নাই, তাই বলিয়ে তারা মাঠে নামছে। আচ্ছা, মাঠে নামছে, একটা ভুল করছে, হয়তো ধরা পড়ছে, কিন্তু এর পর থেকে নিয়ে আমরা যে সরকারের এই দাঁড়ে দাঁড়ে যে এইরকম গুললাম, যে আমাদের আসিফ নজরুল স্যার অনেকবার আমরা প্রতিনিধি বসছেন, আমরা এখানে গেছি, গেলে এইখানে অফিসে তো যাওয়ার কোনো ইয়েই নাই, বহুত চেষ্টা করে আমরা অফিসের ভিতরে যদি যাই তাহলে আপনারা কথা বলতে চান না। তে আপনারা এখানে জুলাই আন্দোলন করছেন, দেশ স্বাধীন করছেন, তাহলে আর কি চান আমাদের কাছে? আমরা তো আর আমাদের কাছে তো আর কিচ্ছু চাওয়ার কিচ্ছু নাই। আপনারা দেশ স্বাধীন করছেন, এখন আপনারা আর কি চাইবেন? আমাদের কাছে কিচ্ছু চাওয়া না, আমরা কিচ্ছু করতে পারবো না। তো আমরা অনেকবার বলছি, দেখেন হয়তো আপনারা এখানে আসেন বলেই তো আমরা আসছি, আর আপনারা যে করতে পারবেন এটা আমরা জানি, কিন্তু আপনারা যদি একটু মন মানসিকতা হয় তাহলে প্রধান উপদেষ্টার কাছে আপনারা একটু করেন। আমরা তো আর সরাসরি যেতে পারছি না, এখানে আপনাদের মাধ্যমে আমরা যেতে চাচ্ছি। আমরা তো আর সাধারণ মানুষ কি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে পারবো? কোনো অবস্থাতেই পারবো না। তবে আপনাদের মাধ্যমে যদি আমরা একটু সুযোগ পাই কথা বলার, বা ওদের যে কোনো, উনিরা বলছেন না এটা একবার ফোন করছেন আর বারবার উনি ফোন করতে পারবেন না, আপনারা যান, আপনারা এই সময় নষ্ট করতে এখানে করতেন, অনেক কিছু। তো আমরা কি করব? আমরা তো এখন আমরা দেয়ালে ফিট বাজি গেছে, অনেক কিছু বললেও আমরা এক কানে দিয়ে শুনছি, আরেক কানে দিয়ে শুনি নাই, শুনতে চাই নাই, কারণ আমরা বাচ্চাগুলা জেলখানায়, আর আমরা যদি এখানে গুসা করি বা করি তাহলে তো আমরা কিচ্ছু হবে না। এই অবস্থায় আজকে একটা বছর আমার ওই শ্রদ্ধেয় ভাইয়েরা যেটা বলছেন, ওই সগীর তালুকদার যেটা বলছে, তারা অবশ্যই বেশিরভাগ অফিসে গেছে, আমি সব দিন ঢাকা যাইতে পারি নাই। তবে ওই আমরা যে মিটিং হয়েছে গ্রুপে, আমরা সবসময় থাকতাম, ঢাকাত গেছি আমি 3-4 বার। আমি অসুখ, উনার এই ছেলের মা এই বাচ্চা জেলে পড়ার কারণে এখন পর্যন্ত মরণাপন্ন অবস্থায়। আমি কি করব? বাচ্চা এখানে জেলে, এখন না টাকা পয়সাও নাই, বারবার ঢাকায় যাইতেও যে চট্টগ্রাম যেতে হচ্ছে, এই বাচ্চারে এখান থেকে টাকা পর্যন্ত দিতে লাগছে। ওই যে জেলে যে কার্ড বানাইছে তারা, এই কার্ডে এখান থেকে আমরা টাকা না দিলে উনি কথা বলতে পারে না, সপ্তাহে একদিন কথা বলে, তো আমরা এখান থেকে টাকা দিতে হয়, টাকা না দিলে খেয়ে দিবে, বাচ্চা কথা বলবে, এখানে কার্ড কিনতে হবে, কথা বললে কার্ড কিনতে হবে, কার্ডে অনেক দাম। এই মনে করুন 300 দেরাম 200 দেরাম করে করে মাসে মাসে দিচ্ছি, এখন নিজে খাওয়ার মতো কোনো সারা নাই। এই অবস্থায় বাচ্চা জেলখানায় খান্দাখানি ছাড়া আর কিচ্ছু নাই আমাদের। আমরা এই যে সরকারে এত কিছু করলাম, সরকারে আমাদের দুঃখ দুর্দশা এগুলা বুঝতে চাইলো না। আমরা কোন দেশে বাস করি তা জানি না, আল্লাহ জানে। হয়তো আপনার মাধ্যমে আপনি জিনিসটা হয়তো তুলে ধরবেন, ইনশাল্লাহ তুলে ধরলে হয়তো আমাদের কোন উপকারে আসতে পারে। এই যে একটা ভাই জেলে মারা গেল, এই জেলে মারা গেল, আমরা মারা যাওয়ার কয়েকদিন পরেই আমরা জানছি, তারা খবরটা পর্যন্ত একটা লোক যে যারা মারা গেছে সাথে সাথে খবরটাও আমাদেরকে দিলে পারতো, আমরা অনেক পরে খবর পেয়েছি এটা। আচ্ছা, যাই হোক, এটা আসছে এখন পর্যন্ত সরকারে কেন আমাদের সাথে এইভাবে যে করতেছেন? আর আমরা যদি এত খান্না, আমি এইভাবে যে খান দিছি, আমি রাস্তায় বসে সকাল থেকে 5টা পর্যন্ত আসিফ নজরুলের স্যারের অফিসের সামনে বসে অবস্থায়, আসিফ নজরুল স্যার বের হয়েছে গাড়ি নিয়ে, তো আমরা সবাই হঠাৎ করে দেখছি, দেখার পরে ওনার গাড়ির সামনে একটু গেছি, এই ড্রাইভারে গাড়ি দিয়ে আমাদেরকে দেখাইয়ে অন্তত 10 থেকে 15 হাত দেখাইয়ে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে এই গাড়ি থামাইছে, থামানির পরে আমি একদম সামনে ছিলাম, তখন উনি একটু সীসা খুলছে, খোলার পরে এই সালাম আলাইকুম কি করলাম, এটাই আমি বললাম, স্যার আমরা তো এইরকম অবস্থা, তে আমাদের জন্য একটু কথা বলেন। আর আমরা তো এই যে সকাল থেকে এসেছি এখন পর্যন্ত, আমরা কি করব, কোথায় যাব? আপনাদের ছাড়া তো আমরা উপদেষ্টার কাছে তো পৌঁছতেও পারবো না, আমাদের কথাগুলো একটু শুনেন। উনি একবার সীসা বন্ধ করে একবার খুলে, একবার সীসা বন্ধ করে একবার খুলে। আমি বললাম লাস্টে এই কথা, স্যার আপনি তো আসতে আল্লাহ করছে, আপনি অফিসে বসছেন, এই আজ কয়েক মাস আগে আপনি এইভাবে রাস্তায় ছিলেন, আমাদের মতো রাস্তায় ছিলেন, আপনি ভুলে গেছেন রাস্তায় ছিলেন, কিন্তু আজকে আমরা রাস্তায় রয়ে গেলাম, আপনি এই সিঁড়িতে বাইয়া এখন এসির রুমে বসতেছেন, আমরা কথাগুলা শুনতেছেন না। এই বলছি, বলার পরে বলছে যে পরে আসবো, এইটা সেইটা করে অনেক কিছু, আমরা কষ্টর কোনো শেষ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাই নাই, এই রাস্তায় থেকে উঠি নাই, গতিকে কিছু খাইতেও পারি নাই।
এই অবস্থায় আমাদের বাচ্চা কাচ্চা গুলা আজ পর্যন্ত জেলে। আরো 60 জন ওই সোমবারে ফোন দে, আমি সোমবারে জিজ্ঞাসি কিরে বাবা তোর অবস্থা কি, আমাদের বলছে আব্বা আমাদের জন্য কি করতেছো। আমি কইলাম রে বাবা আমি তো কি করবো তোমাদের জন্য, আমি চাই যদি আল্লাহ এই মুহূর্তে আমার মৌত করি ফেলাই হয়তো আমি বরদাস্ত করতে পারতেছি না। আমার ছেলে বলছে দেখো এত খান্দাখানি করলে এই দেশে তারা যে ফোন করছে তারা এগুলা বাংলা কথারে ট্রান্সলেট করে আরবি তারা বুঝে ফেলে, এর জন্য যা বলবে একটু সাবধানে কথা বলো বুঝছনি। এই অবস্থা ডেইলি খান্দাকাটি শুরু হয়েছে। আর এই অবস্থা কি করব আমরা, খার কাছে যাইব, খার কাছে যাই নাই। জন্মগত বিএমপি, আমরা বিএমপির অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরছি, অনেক ইয়ের কাছে বলছে হ্যাঁ আমরা বলবো ঠিক আছে আপনার ব্যাপারে কথা বলছি, আচ্ছা উপরে দিয়ে একটু ইয়ে করবো এ করবো সেই করবো। এই জামাতে ইসলামের অফিসে ঢাকায় আমাদের প্রতিনিধি দল গেছেন, এই ডাক্তার শফিকুর রহমান উনার সাথে গেছেন। আমরা ওইখান থেকে মৌলভীবাজার আমাদের বাড়ির পাশে, আমি গেছি 2 দিন করি উনার বাড়িতে, যাওয়ার পরে একদিন দেখা হয় নাই। উনারে হাতে ধরি বলছি বাবারে আমাদের এইরকম অবস্থা, আপনারা একটু যদি সরকারের সাথে আপনারা আমাদের সাথে যদি একটু কথা বলেন তাহলে হয়তো আমাদের বাচ্চা কাচ্চা গুলা এখান থেকে বের হয়ে আসতে পারবো। ইনশাল্লাহ তোমাদের ব্যাপারে আমরা ইয়ে করবো। কোনো কিছু নাই। এই যে বিএমপি করলাম, এই জিন্দেগি খাটাইলাম বিএমপির চলে, কোনো একজন বিএমপি লোকে আমাদের ব্যাপারে কোনো কথা বললো না, কোনো কথাই বললো না। এনসিবি সম্মান করি, আমি শ্রদ্ধা করি, এনসিবির যারা সম্মানিত ব্যক্তি আছেন তাদের আমাদের এই কথা শুনে তারা আমাদের সাথে আসছেন, আমাদের তারা অফিসে আমরা আমাদেরকে বুলাচ্ছেন। এখানে আমরা 40-48 জন যাই এখানে, তারা এই আমাদেরকে বলছে যে আমরা তোমাদের ব্যাপারে যতটুকু একদিন না কয়েকদিন এনসিবির দরকার ছিল এটা আমাদের ব্যাপারে কথা বলার, এটা তো কথা বলার দরকার ছিল সরকারের এই মন্ত্রী মিনিস্টার যারা এখানে বসে তারা এগুলা করার কথা ছিল। কিন্তু এনসিবি আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক জায়গায় আমাদেরকে ইয়ে করছে, অনেক পরামর্শ অনেক ইয়ে করছে, কিন্তু সরকারে তো কিচ্ছু বললো নাই, এখন পর্যন্ত বলে নাই। জানি না এই বাচ্চাগুলো আমাদের জিন্দা বাড়িতে আসবে কি লাশ আসবে। আমার মনে হয় এই বাচ্চাগুলা যদি এখানে মরে যায় তাহলে মনে হয় বাংলাদেশ সরকার যে আছে ক্ষমতায় মনে খুশি হবে। এর জন্য আমাদের কথাগুলো এখন পর্যন্ত সরকারের কিনারে গিয়ে বসতে পারে নাই এই উপদেষ্টাদের কারণে। তারা খালি ঠিক আছে আমরা কালকেই ইয়ে করবো, স্যারের কাছে ইনফরমেশন করবো, এটা বলবো, কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু তারা করে নাই। যদি এই কথাগুলো আরো কিছুদিন আগে যদি এই ইউনূস স্যারের কাছে তারা দিত তাহলে ইউনূস স্যারে হয়তো একটা চিন্তাধারা আমাদের জন্য করতেন, কিন্তু তারা খবরটা এখানে পৌঁছায়ও নাই, আমরাও যেতে পারি নাই। আর এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয় নাই। জানি না আমাদের ভাগ্যে কি আছে, দয়া করে একটু ইয়ে করবেন আপনার মাধ্যমে, হয়তো দেশবাসী জানতে পারবে যে আমাদের ব্যাপারে যে এইভাবে ইয়ে কালক্ষেপণ করা হচ্ছে। এটা তো একটু দয়া করে হাত জোড় করে বলছি, আর কোনো জায়গায় রাস্তা নাই যে কার কাছে যাই নাই, জামাতের কাছে ইয়ের কাছে সবের কাছে গেছি, আর কোনো রাস্তা নাই। এখন ঘরে বসে খান্না ছাড়া আর কোনো রাস্তা নাই। যদি কেউ আপনি যদি এটা একটু দয়া করে এই উপরের লেভেলে হতো, আপনি একজন সাংবাদিক নাম শুনছি কিন্তু হয়তো সরাসরি দেখিনি, আজকে যে সরাসরি দেখলাম, ইনশাল্লাহ আমাদের ব্যাপারে কথা বলবেন আর আমরা হয়তো আপনার মাধ্যমে একটা ব্যবস্থা হতে পারে। আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। সুমন ভাই, আমরা অনেক দিকের আলোচনা শুনলাম, আপনার কাছে যেটা জানতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইখানে ইয়ে আছে, তারপরে প্রবাসী মন্ত্রণালয়ের যেসব উইং গুলো আছে সেখানে কাজ করে, মানে আমি আবুধাবির কথা বলছি, সেখানে তাদের কাছে কোনো সহায়তা আপনারা পান নাই বা তাদেরকে জানান নাই বিষয়গুলো, তারা কি করে? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আপনাকে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য, কথাগুলো কষ্টের কথাগুলো তুলে ধরতে পারতেছি আপনার মাধ্যমে। এখানে আসলে এক ফেসিটকে আমরা আন্দোলন করি, সেই আন্দোলনের সবচেয়ে ভূমিকা আপনার কম না। আপনি আরো যারা যারা আছেন, বিশেষ করে প্রবাসে যারা আছে, সবাই অত্যন্ত পরিশ্রম যেভাবে করেছে, মিডিয়াতে যেভাবে কাজ করেছেন আপনারা, সে সাথে আর্থিকভাবেও বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করে এই আন্দোলনকে সফল করেছে। আমি মনে করতেছি এক ফেসিট চলে গেলে আমার মনে হয় আরেক ফেসিট এর মধ্যে বসার জন্য পায়তারা করতেছে। ওইখানে সবাই কাজ করবে বলতেছে, কেউ কিন্তু কাজ করতেছে না। আপনি যদি এম্বাসিতে যান, আবুধাবির যে এম্বাসি আছে
এম্বাসি একই কথা বলবে, আমরা চেষ্টা করতেছি, আমরা সরকারকে চিঠি দিচ্ছি, আমরা সরকারকে করতেছি। আপনি এই রুম আর এই পাশের রুম আর এই রুমে যদি চিঠি দিতে চান, মানে অত মুখে বলতে পারতেছেন, আমি আর আপনি যে এরকম পাশাপাশি রুমে বসে আছি বলতেছি লিয়াস ভাই আমার এটা লাগবে বা এটাই করে দেন, এই জিনিসটা বলতে হলো ম্যাক্সিমাম 3 মাস কি হয়ে আসতে হবে, মানে ঘুরিয়ে আসতে হবে, এই পর্যায়ে এখন পৌঁছে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন সরকারের যেখানে যান না কেন সব জায়গাতে ব্যর্থতা। আমাদের কূটনীতিক ভাবে এই মুহূর্তে যদি এই যে চলমান যে মামলাটা আছে আমাদের, এই মামলাটা যদি বন্ধ করা না হয়, যারা যারা আন্দোলন করেছে সবাইকে গ্রেফতার করা হবে। যারা যারা আন্দোলনের ভিডিও ফুটেজ গুলো নিজস্ব ফেসবুক আইডিতে, ইউটিউব আইডিতে শেয়ার দিয়েছে বা প্রচারণা করেছে তাদেরকেও গ্রেফতার করা হবে। এখন যারা অ্যারেস্ট হচ্ছে তাদেরকে অ্যারেস্ট কিভাবে করা হচ্ছে? তারা অনেকে আছে যে ছুটিতে বাড়িতে আসছে বা দেশে থেকে যাওয়ার সময় এয়ারপোর্টে তাকে ওই আপনার আই টেস্টের মাধ্যমে তাকে গ্রেফতার করা হচ্ছে ওই আন্দোলন ওই মামলার তে। তারপরে অনেকে আছে দেশে আসতেছে, ওর খোঁজ খবর নাই, দেশে হুট করে দেশে আসতেছে, আসার সময় দেখতেছে কি ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। অনেকে আছে বিসে একামা শেষ, বিসে শেষ হইলে ওকে বিসে লাগাতে যেতে হবে, যেতে গেলে ওইখানে কি ওকে ডাকতেছে তোমার কাজ আছে একটু আসো, আসলে ওইখান থেকে কি তাকে ধরে নিয়ে যাচ্ছে। তবে 24 জন আমাদের লিস্ট জগৎ এখন 24 জন জিয়াল আছে, কিন্তু সিআইডি হেফাজতে কতজন আছে সেটা আমরা জানি না। কিন্তু সরকার থেকে যদি জোরালো ভাবে কোনো ভূমিকা যদি না রাখে, কোনো ভূমিকা না নেয়, তাহলে আমি মনে করি আমাদের এই ভাইদেরকে ছুটানো সম্ভব হবে না। হয়তো আমার মনে হচ্ছে যেহেতু ওদেরকে কোর্টে তোলানো হয়েছে, হয়তো আমাদের মতো যাবজ্জীবন বা 10 বছর এরকম করে সাজা দিয়ে দিছে। আর এম্বাসির কথা তো বলিল আপনার, এম্বাসি যারা আছে সব তো আওয়ামী লীগের দূষর, এখনো তো নতুন করে আছে বলে আমার মনে হয় না। যেমন বিএম জামান যে জড়িত দুবাই এম্বাসির কনসেলার ছিল, ওকে এই সরকার আপনার পদোন্নতি করে আফ্রিকাতে কি অ্যাম্বাসেডর বানিয়ে ওকে পাঠানো হয়েছে, পরবর্তী কি করছে সেটা জানি না। তো এইরকম একটি দেশ। আর সবাই আমাদেরকে বলতেছে, মুখে বলতেছে, কাজের বেলায় কিছু করতেছে না। আমার মুরব্বী একটা কথা বলেছে এই অন্যান্য দলের ব্যাপারে, আমরা জামাতের কাছেও গিয়েছি, বিএনপির কাছে গিয়েছি, সবাই আশ্বাস দেয় এই করবে সেই করবে, নাম ঠিকানা লেখি নিয়ে পরবর্তী কোনো কাজ করে না। আমি একজন যুব দলের কর্মী, বিএনপির কর্মী, কিন্তু কিছু হয় নাই। আমার যাবজ্জীবন কেন দিয়েছে? আমার যাবজ্জীবন দেওয়ার কারণ হচ্ছে যে আমি ওই দেশে আন্দোলন করি নাই, আমি 20 বছর ধরে বিদেশে ওই সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছি, আমি ওই দেশের আইন সম্পর্কে কিছুটা হলো অবগত আছি। আমাকে আপনার যাবজ্জীবন দেওয়ার কারণ হচ্ছে যে ফেসিট হাসিনের দূষণের অ্যাম্বাসিতে লিস্ট পাঠানো হয়েছে, বিশেষ করে ওই যে আরফাত রহমান যিনি তথ্য উপদেষ্টা ছিল, ও আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে। ওর কারণে আমাকে বেশি আপনার কি দেওয়া হয়েছে, মানে ওরা বলতেছে আমরা জঙ্গি কাজ কারবার করতেছি, জঙ্গির সাথে জড়িত, জঙ্গির সাথে আমরা সম্পৃক্ত, আমরা যে আর্থিকভাবে যে আন্দোলনে সহযোগিতা করেছি এগুলো আমরা জঙ্গিদেরকে মানে আর্থিক গুলা সহযোগিতা দিয়েছি। আপনার যেদিন আমি 18 তারিখ কি 17 তারিখ আপনার লাইভে যুক্ত ছিলাম, ওই দিন রাত্রে আপনার লাইভে কথা বলছিলাম, পরের দিন সকালে আমাকে ওই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আমাকে থানা থেকে ফোন করে বলে তুমি একটু থানায় আসো। থানায় গেছি, যাওয়ার পর আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে, 3 দিন 3 রাত জিজ্ঞাসাবাদ করেছিল। করার পর আমাকে অ্যারেস্ট করে আটক করা হয়, পরবর্তী কোর্টে তোলা হয়। তোলার পরে কোনো আপিল টাবিল কিছু করার সুযোগ নাই, আমাদেরকে এই যাবজ্জীবন দিয়ে দেয়, বাকিদেরকে 10 বছর দিয়েছে আমার ভাইরা বলছিল। কিন্তু এখন কার কাছে যাব, কোথায় যাব আমি বুঝতেছি না। হাসিনে কি ফেসিক, হাসিনা থেকে আমার মনে হচ্ছে যারা এখন উপদেষ্টারা আছে ওরা আরো বড় ফেসিক, বর্তমানে ওরা বড় ফেসিক। আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যে দলই আসুক না কেন, সেটা বিএনপি হোক, অন্য দল হোক, সর্বদলীয় হোক, আমাদের মতো ওদের মতো যদি ওরা করে, ওরাও আমার মনে হয় বেশি দিন টিকতে পারবে না। সেটা যে দল হোক, আমার দল হলে আমার দল। কারণ জনগণের সরকার জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য যদি কাজ করতে না পারে ওই সরকার আমি মনে করি টিকতে পারবে না। তানিয়া আমিন, আপনার স্বামী জেলে নাকি? আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, প্রথমে ধন্যবাদ জানাই সাংবাদিক ইলিয়াস ভাই আপনাকে, যে আমাদেরকে নিয়ে এত সংকটপূর্ণ সময়ে এই আমাদের এই পরিস্থিতিতে আমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য বা আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, যে আপনাদের সাথে আমাদের মনের ভাবটা আপনাদের সাথে একটু প্রকাশ করতে পারি। আমি হচ্ছি জুলাই যোদ্ধা শহীদুল আমিনের স্ত্রী, বোয়ালখালী থেকে, চট্টগ্রাম বোয়ালখালী থেকে তানিয়া আমিন। উনি এখনো আটক? জি, উনি এখনো আজকে 1 বছর 4 দিন হইলো, উনি এখনো পর্যন্ত আবুধাবি আল সদর কারাগারে এখনো পর্যন্ত বন্দী। উনি 24শে অক্টোবর রাত 3:30 উনি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনি গ্রেফতার হন।
জি, এখন কি অবস্থা, মানে আপনার স্বামীকে ছাড়ানোর জন্য আপনি কি কি করেছেন, কোথায় কোথায় কারা কারা আপনি সহায়তা করতে সরকারের কাছ থেকে সহায়তা পাচ্ছেন কিনা, কি চান সরকারের কাছে? স্যার আমি তো বিগত একটা বছর ধরে অনেক জায়গায় দৌড়াইছি, যেহেতু আপনারা ভালো করে জানেন যে 24শে জুলাই মানে গণঅভ্যুত্থানে যারা ছিলেন আরব আমিরাতে দলীয় ভাবে যদি বলতে চাই তাহলে বিএনপি জামায়াত বলেন আওয়ামী লীগের বিপক্ষ হচ্ছে বিএনপি জামায়াত ইসলাম। তো এটা বহুকাল ধরে চলতেছে, সংঘর্ষটা বহুকাল ধরে চলতেছে। এটা এটা পূর্ব প্রজন্মে ছিল, কিন্তু এমন কখনো হয় নাই যে আরব আমিরাতের মতো জায়গাতে এটা নিয়ে কখনো আন্দোলন হয়েছে বা আপনার আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে কখনো আন্দোলন করা হয়েছে। কিন্তু যখন আমাদের 24শে জুলাই যখন এখানে আপনার ইন্টারনেট অফ করে দেওয়া হয়, আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন করা হয়, আমাদের মানুষগুলা যখন আরব আমিরাতে বসে যখন আমাদের খোঁজ খবর পাচ্ছিল না ইন্টারনেট অফ করে দেওয়ার কারণে, তখন ওনারা একটু হতাশাগ্রস্ত হয়ে গিয়ে ওনারা রাস্তায় নামেন, রাজপথে নামেন ওনাদের ফ্যামিলির সাপোর্টে বা ওনাদের ফ্যামিলির খোঁজ খবরের জন্য। আমাদের ভাই বোন যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে মনোবল বা সাহস দেওয়ার জন্য এটার প্রতিবাদী কিন্তু নাম আরব আমিরাতের মতো জায়গাতে বা ওনাদের দেশের বিপক্ষে কিন্তু নামে না বা ওনাদের দেশকে ক্ষতিগ্রস্ত করবে এরকম মন মানসিকতাকে নিয়ে কিন্তু ওনারা নামেন নাই। ওনারা নামছে জাস্ট আন্তরিকতা থেকে, দেশপ্রেম থেকে ওনারা কিন্তু রাজপথে নামছিলেন বা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। আপনার আন্দোলন সেটা করলো আমরা তো এটা জানি। এখন আপনার স্বামীর মুক্তির ব্যাপারে আপনি সরকারের এখন আমি তো বিগত 1 বছর ধরে অনেক জায়গায় দৌড়াইছি, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে, প্রত্যেক জনের কাছে গেছি, আসিফ নজরুল স্যারের কাছে গেছি, তৌহিদুর রহমান স্যারের কাছে গেছি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে গেছি, কিন্তু ওনার নাগাল পাইনি। আপনারা যদি খোঁজ খবর নিয়ে যদি জানেন তাহলে আপনার হচ্ছে যে কি আমরা বিগত দিনে অনেক জায়গায় গেছিলাম, কিন্তু কখনো ওনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইনি। আসিফ নজরুল স্যারকে বলছিলাম, স্যার বলছে, স্যার এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যে উনি আমাদেরকে তৎক্ষণাৎ কোন একটা সমাধান করে দিবেন, কিন্তু মূলত হচ্ছে যে এটাই যে এটা একটা ফ্যাক্ট যে উনি আমাদেরকে মুখে যেটা বলেন কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেই কাজটা করেননি। তো আমরা 3 বার আন্দোলন করছি, কোনো সফলতা আসে নাই। স্যার আমাদেরকে বলছে যে এটা নিয়ে কাজ চলতেছে, আমরা খোঁজ খবর রাখতেছি। ইনফ্যাক্ট উনি আমাকে এটা বলছে যে আপনি জানেন আপনার হাজবেন্ড এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গ্রেফতার, উনি তো অন্য মামলার হইতে পারে। আমি বললাম যে না স্যার, এটা অন্য মামলা না, আমার কাছে এভিডেন্স আছে। ওনার এটা আমাকে আসিফ নজরুল স্যার বলছিল জুনের 22 তারিখে, আমরা যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন আন্দোলন করছিলাম, তখন ওই দিনই রাত 8:30টার দিকে ওনার সাথে মিটিং করছিলাম আমরা। তখন ওনাকে আমি ওই মুহূর্তে বলছিলাম, উনি আমাকে রিপিট প্রশ্ন করতেছে যে আপনি কেমনে জানেন যে আপনার হাজবেন্ড মানে আন্দোলনে ছিল বা উনি এই মামলার জন্য আটককৃত? তো আমি বলছি স্যার আমার কাছে আমি বাকিদের গুলো না জানলে কিন্তু আমি আমার হাজবেন্ডের জানি। উনি হচ্ছেন ওনার ভিডিও ফুটেজ আছে, ওনার কল রেকর্ডিং আছে, ওনার যাবতীয় ডিটেলস আমার কাছে আছে। উনি বলতেছেন না, উনি এই মামলা হয়তো এই মামলার মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, হয়তো ওনারা অন্য মামলার হইতে পারে। এটা বলার পরে আমরা কিছু বলি না। আমাদের মধ্যে লাস্ট একজন ছিল, রায়হান মিয়া নামে আসছিল, উনি বলছেন না স্যার, উনি আমাদের সাথে ছিল, আমাদের 13 জনকে একই সাথে কোর্টে তোলা হয়েছিল, রায় একই দেওয়া হয়েছিল, জানুয়ারি 14 তারিখে আমাদেরকে একই মামলার একই শুনানি দেওয়া হয়েছিল। তারপর উনি কিছুটা বিশ্বাস গেলেন, উনি বলছে যে আচ্ছা আমি এটা নিয়ে কাজ করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু পরবর্তীতে এখনো পর্যন্ত বিগত দিন অনেকগুলো মাস হয়ে গেলে এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আমরা 20শে সেপ্টেম্বর আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি, তৌহিদুর হোসেন স্যারের সাথে, কিন্তু উনি আমাকে 5.5 ঘন্টা বসায় রাখছিলেন। কিন্তু মূলত 5.5 ঘন্টা বসায় রাখার পরে উনি কিন্তু আমাদের সাথে সাক্ষাৎটা করেন না, বা আমি ছিলাম, আমাদের কয়েকজন প্রতিনিধি টিম ছিল, যারা জেল ফেরত ছিল তাদের মধ্যে কয়েকজন ছিল। তো ওই মুহূর্তে কিন্তু উনি আমাদের সাথে মানে কথা না বলে চলে যাচ্ছিলেন। 5.5 ঘন্টা বসার একটা প্রেস কনফারেন্স ছিল নিচে, ওইটা বলার পরে উনি প্রেস কনফারেন্সটা শেষ করে উনি চলে যাচ্ছিল। তা আমি ওনাকে পেছন থেকে ডাক দিই, স্যার 2 বার ডাক দিই, কিন্তু উনি শোনেন না। লাস্ট বারে কিন্তু আমি অনেক জোরে করে চিল্লাইছি, স্যার আপনি কি আমাদের কথা শুনবেন?
উনি বলতেছে হ্যাঁ মা বলো কি বলতে আসছো একটু বলেন। স্যার আপনার জন্য আমি 5.5 ঘন্টা ওয়েট করতেছি, আপনার কেস আপনাকে বলছে যে জেলবন্দি যারা আরব আমিরাতে কারাগারে বন্দি আছে তাদের ফ্যামিলি বা যারা জেল ফেরত আসছে তারা আপনার সাথে একটু দেখা করতে চায়, তাহলে স্যার আপনি আমাদের সাথে দেখা না করে কেন চলে যাচ্ছেন? এই কথাটা বলার পরে হচ্ছে আপনার উনি বলল যে মা দেখো এখানে আমি কি করতে পারি, আমার তো কোনো কিছু করার নেই। আমি বলতে স্যার আপনি একজন ফরেন অ্যাডভাইজার হয়ে যদি এই কথাটা বলেন এটা কি মানানসই হইলো? উনি বলছেন না এখানে আমার তো কোনো কিছু করার নাই, এখানে যা করার প্রধান উপদেষ্টাই করতে পারো, তোমরা ওনার কাছে যাও। আমি বললাম স্যার ওনার কাছে তো যাব, ওনার কাছে আমরা হচ্ছে সাধারণ জনতা, আমরা কখনো ওনার কাছে যাইতে পারবো না, যাওয়া লাগলে আপনাদের একটা মাধ্যম লাগবে, আমাদের আপনাদের একটা মাধ্যম লাগবে, আমরা আপনাদের মাধ্যমে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যেতে চাই। আমরা একে একে অনেকবার আমরা স্মারকলিপি দিচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটু সাক্ষাতের বিষয়ে, বা আমরা যারা জেল ফেরত ভাইয়ের আসছে তারা পর্যন্ত এখন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারছে, শুধুমাত্র প্রবাসীরা ছাড়া। যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তারা এখনো পর্যন্ত অনেকবার স্মারকলিপি দেওয়া গেছে কিন্তু কোনো সুরাহা হয় নাই, এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে আমরা কেউ সাক্ষাৎ করতে পারিনি। উনি আমাদেরকে বললেন এখানে আমার কোনো হাত নাই, আমি কিছু করতে পারবো না, যা করতে পারবে প্রধান উপদেষ্টা করতে পারবে, এখানে আমার কোনো কিছু করার নাই। উনি এটা বলার পরে আমরা একটু হতাশাগ্রস্ত হই। উনি এটা বলছে যদি স্যারের সাথে দেখা হয় তাহলে আমি বলবো তোমাদের বিষয়টা, এরকম বলে উনি চলে গেলেন। 23শে সেপ্টেম্বর আমরা সচিবালয়ে যাই, উপদেষ্টা আদিলুর রহমান স্যার আমাদেরকে অ্যাক্সেস দেন, উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, উনি আমাদেরকে সচিবালয়ে ঢোকার অ্যাক্সেসটা দেন। আমরা দুইজন যিনি আমার মানে প্রথম ধাপে যিনি কথা বলছিলেন সৈকত তালুকদার ভাই উনি সহ ছিলেন, উনি আর আমি আমরা দুইজন আমরা সচিবালয়ে ঢুকি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে দেখা করব এটা নিয়ে, যে উনি তো জুলাই অভ্যুত্থানের একজন, তো ওনার ব্যাপারে এটা নিয়ে ওনার কাছে আমি একটু যাব বা ওনার সাথে একটু কথা বলবো। আনফরচুনেটলি ওই দিন কিন্তু ওনাকে পাইনি, ওনার কোন একটা কাজের ক্ষেত্রে মিটিং ছিল, ওই কারণে উনি চলে গেছে, ওনার পিএসও চলে গেছেন, কিন্তু ওনার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন মাহফুজ আলম ভুইয়া। তো ওনার রুমে যাই আমরা, ওনার রুমে আমার কাছে লিস্টটা এখনো আছে যেটা এখন এনসিপি পক্ষ থেকে করা হয়েছে, এই লিস্টটা আমি কিন্তু এই লিস্টটা নিয়ে কিন্তু ওনার কাছে যাই। তো উনি বললো যে হ্যাঁ আপনারা কেন আসছেন? আমি বলছি ভাই আরব আমিরাতের মধ্যে জুলাই যোদ্ধা যারা আছেন এখনো কারাগারে, আপনারা তো অনেকজন জানেন যে কারাগারে এখনো পর্যন্ত বন্দী আছে, এই ব্যাপারে আপনার সাথে বা আমি একটু আসিফ ভাইয়ের সাথে উপদেষ্টার সাথে কথা বলতে আসছি, কিন্তু উনি তো নাই, এখন এই জিনিসটা যদি আপনি একটু ওনার মাধ্যমে, কিন্তু উনি আমাদের সাথে এত পরিমাণ রাফ বিহেভ করছে, এত পরিমাণ খারাপ ব্যবহার করছে যেটা ওনার কাছ থেকে আমরা আশা করিনি। উনি তো জুলাই যোদ্ধার একজন ছিলেন, তাহলে এই জিনিসটা তাহলে উনি আমাদের সাথে কেন বলবেন? উনি জুলাই যোদ্ধার পরে গণ অভ্যুত্থানের পরে কিন্তু উনি এই চেয়ারে বসছেন, তাহলে উনি জুলাইয়ের কিন্তু উনিও বসছেন জুলাইয়ের পরে, তাহলে উনি আমাদের ক্ষেত্রে এই জিনিসটাকে উনি আমাদেরকে এত পরিমাণ অপমান করছেন, এত পরিমাণ অপমান করছে আমি আপনাকে মানে ভাষায় বলে বুঝাতে পারবো না। আমি যদি জানতাম যে উনি আমাদেরকে এতটা পরিমাণ অপমান করবে আমি অন্তত কল রেকর্ডিং চালু করে ঢুকতাম, বাট ওনার কাছ থেকে এটা আমি আশা করিনি। উনি আমারে বলতেছে তুমি কি জানো যে ওরা জুলাই যোদ্ধা বা ওরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? আমি বলছি ভাই আমার কাছে এভিডেন্স আছে, আপনি যদি চান আমি আপনাকে এভিডেন্স দেখাইতে পারবো, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কল রেকর্ডিং আছে, আমার কাছে আমার হাজবেন্ডের যাবতীয় ডিটেলস আছে, আমি 24টা ফ্যামিলির কথা না জানি কিন্তু আমি আমার হাজবেন্ডের কথাটা জানি। তো এই কথাটা বলার পরে উনি বলছে না এইটার পরে যদি আমরা যদি খোঁজ খবর নেওয়ার পরে যদি জানতে পারি যে এটা এখানে অন্য কোনো মামলার মানুষ আছে, আমি কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু অ্যারেস্ট করাবো, আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন আমি আপনাকে অ্যারেস্ট করাবো। আমি বলছি ভাই এখানে আপনি আমাকে অ্যারেস্ট করানোর মতো কি পাইলেন? বা আমাদের সৈকত তালুকদার যিনি আছেন, যিনি প্রথম ধাপে কথা বলছিলেন, ওনাকে পর্যন্ত অ্যারেস্ট করাবে। উনি বলতেছে যদি আপনারা যদি প্রমাণ দিতে না পারেন, যদি এখানের মধ্যে তো আমরা আমাদের উপদেষ্টারা যদি কল দেওয়ার পরে যদি জানতে পারে ওইখান থেকে যদি জানায় যে এখানে আসিফ মানে জুলাই যোদ্ধা কেউ নাই, এটা হচ্ছে এটা অন্য মামলা, তখন কিন্তু আমি আপনাকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করাবো। আমি বলছি ভাই ঠিক আছে আপনি যা মন চায় আপনি তা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি জানি আমার হাজবেন্ড একজন জুলাই যোদ্ধা। তো এটা বলার পরে উনি আমাকে আমাদের মানে একটা সাদা পেপারে একটা সিগনেচার নিছে যে আপনি এখানে সিগনেচার করে যাবেন, সিগনেচার করা ছাড়া এখান থেকে যাইতে পারবেন না। উনি বলছে যে আরেকটা কথা বলবেন আপনাকে কিন্তু আমি এখন অ্যারেস্ট করবো। আমি বলছি কেন সিগনেচার করবো? যে আরেকটা যদি কথা বলেন আমি আপনাকে, এটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কর্মকর্তা, মানে ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন মাহফুজ আলম ভুইয়া, উনি স্পোর্ট জোনের মেবি সাংবাদিক ছিলেন আগে হয়তোবা, আমি এটা
পুরোপুরি ডিটেলসটা জানি না। উনি আমাকে বলছে যে আপনি রিকোয়েস্ট নিয়ে আসছেন, আপনি মাথা নত করে কথা বলবেন। আমি বলছি ভাই আমার হাজবেন্ড একজন জুলাই যোদ্ধা, একজন জুলাই যোদ্ধার স্ত্রীকে আপনি কেমনি বলেন যে মাথা নিচু করে কথা বলতে? বলছে আপনারা রিকোয়েস্ট নিয়ে আসছেন, রিকোয়েস্টের মতো কথা বলেন। আমি বলছি আমি এমন কোনো অপরাধ করিনি, আমার হাজবেন্ড এমন কোনো অপরাধ করেনি যে আমার মাথা নিচু করে আপনাদের সাথে কথা বলতে হবে। আর আমি আপনাকে এতটা ক্লিয়ারিফিকেশন কেন দিব? আমি কিন্তু এই লিস্টটা কিন্তু এনসিপি তে করা হয়েছে, এটা প্রধান উপদেষ্টার কাছে অলরেডি আছে। আমরা চাই যে আমার মানে ভাই এই জিনিসটা আরেকটু রিপিট করুক, আবার আরেকটু বার বলুক স্যারকে, এই কারণে ভাইয়ের কাছে আমাদের আশা, নয়তো অন্য কোনো কিছু নিয়ে। বলতেছে কেন সব টাকা কি আসিফ মাহমুদ নিয়ে রাখছে নাকি, যে যাই কিছু হবে সবকিছু আসিফ মাহমুদের সলভ করতে হবে, সব টাকা কি আসিফ মাহমুদের ছিল নাকি? যে আমি বলছি ভাই আপনাদের আরব আমিরাতের মতো জায়গাতে বারবার যখন মানে কখনো আন্দোলন হয়েছে আপনারা শুনছেন, কখনো আন্দোলন হয়নি, ওটা হচ্ছে রাজতন্ত্র, ওটা গণতন্ত্র না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের ভাইদের উপর বোনদের উপর যখন অত্যাচার চলতেছে, যখন গুলিবিদ্ধ করতেছে ফ্যাসিস্টবাদী লোকেরা, তখনই কিন্তু ওইখানে ওনারা দেশপ্রেম থেকে নামছে। ওনারা জানে যে ওইটা রাজতন্ত্র দেশ, ওইখানে নামলে কিন্তু ওনাদের পুরা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ওনাদের পরবর্তী কি হবে ওনারা নিজেরাও জানে না, কল্পনা করতে পারতেছেন। তাহলে ওনারা ওই জিনিসটা চিন্তা ভাবনা না করে শুধুমাত্র দেশের কারণে গিয়ে আপনাদের ডাক দিয়ে কিন্তু নামছে। উনি আমারে বলতেছে কেন ওটা কি আসিফ মাহমুদের কথায় নামছে নাকি? ওনারা ওনাদের জায়গা থেকে, ওনারা ওনাদের স্বার্থ থেকে নামছে, বিএনপির স্বার্থ থেকে নামছে, জামাতের স্বার্থ থেকে নামছে, শিবিরের স্বার্থ থেকে নামছে, রিকশাওয়ালার স্বার্থ থেকে নামছে। প্রত্যেকটা মানুষ তাদের স্বার্থ নিয়ে নামছে, ছাত্ররা কিন্তু তাদের স্বার্থ নিয়ে নামছে। এখানে কিন্তু প্রত্যেকজনই কিন্তু স্বার্থবাদী, স্বার্থ নিয়ে নামছে, এমন না যে আসিফ মাহমুদের ডাকে সবাই নামছে। তো ভাই আপনাদের মানে আজকে একটা জিনিস বলতে চাই যে আমরা একটা বছর প্রত্যেকটা মানুষের কাছে দৌড়াইছি। আমি পথযাত্রায় 20 জুলাই যখন আসে মানে নাহিদ ইসলাম আসছিল আমাদের পথযাত্রাতে চট্টগ্রামে, আমি কিন্তু ওনার জন্য সকাল 10টা থেকে রাত 2:30 পর্যন্ত বসেছিলাম ফুটার সৈকতে। ওনার সাথে আমার দেখা হয় অবশেষে। উনি দেখা করতে চায়নি কিন্তু পরিশেষে দেখা করে, সামান্তাবু সাহায্য করে দেখা করার জন্য। আমি রাতের 4টায় বাসায় আসি। তো এটা নিয়ে হয়তো মূলত অনেক সমস্যা হয়েছে। ভাই এটা এনসিপির এখন বর্তমানে গিয়ে আমাদের সাহায্য সুবিধা আমরা কখনো কারো কাছ থেকে পাইনি, না আমরা উপদেষ্টাদের কাছ থেকে পাইছি, না অন্যদের না দলীয় কারো কাছ থেকে পাইছি। আমাদেরকে যতটুকু সাহায্য করছে আমি মনে করি আমাদেরকে যতটুকু সাহায্য করছে শুধুমাত্র এনসিপি। হয়তো ওনার ছাড়াই আনতে পারেননি, কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন ছিল ওইটা কিন্তু শুধুমাত্র এনসিপি করছিল। এনসিপির একটা দায়বদ্ধতা ছিল, কেন এটা তো এনসিপি দায়বদ্ধতা না, এটা ছিল সরকারের দায়বদ্ধতা। এই মানুষগুলো সরকারের পক্ষে ছিল। আজকে সরকার বসছে শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের পরেই। তাহলে আমাদেরকে শুধুমাত্র একটা বছর প্রমাণ করতে লাগছে যে এই মানুষগুলা জুলাই আন্দোলনের না। আমি আজকে লাইভের মধ্যে বলতে চাই, উনি যদি লাইভটা দেখে থাকেন আমি ওনাকে বলতে চাই, মাহফুজ আলম ভুইয়াকে, ভাই আপনি যে আমাকে বলছিলেন যে আমার হাজবেন্ড একজন জুলাই যোদ্ধা না, আমি আপনাকে প্রমাণ সহ দিলাম। দেখেন যে ওনারা একজন আব্দুল হামিদ মারা গিয়ে কিন্তু প্রমাণ করে দিছে যে ওনারা জুলাই যোদ্ধা। বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু এটা কনফার্মেশন করে দিছে। আপনার কি এখনো পর্যন্ত আর কোনো প্রমাণ চাই? তাহলে আমাদের সরকারের কাছে এটাই অনুরোধ যে স্যার আপনি একজন নোবেল বিজয়ী, আপনি একজন মান্যগণ্য ব্যক্তি, আপনার একটা যোগ্যতা আছে, আপনি চাইলে ফরেন কান্ট্রিতে আমাদের প্রথম 57 জন ভাইয়ের জন্য কল দিছিলেন। আপনি যদি একটু মানবতা হন হয়তো আপনার কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে আরব আমিরাতে। আপনার সাথে একটা সুসম্পর্ক আছে, বা বাইরের দেশগুলোতে আপনাকে একটা অন্যভাবে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। তো স্যার আপনি যদি পারেন, আপনি যদি চান, শুধুমাত্র আপনি একজনই পারেন যে আমাদের 24টা ফ্যামিলিকে বাঁচাইতে। আপনি যদি চান আমাদের 24টা ফ্যামিলি আব্দুল হামিদের মতো লাশ হয়ে ফিরে না আসুক, এটা পুরোটাই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার উপরে। আপনি যদি চান আমাদের 24টা ফ্যামিলিকে আপনি বাঁচাইতে পারেন, আপনি যদি চান আবার আমাদের 24টা ফ্যামিলিকে কিন্তু মারতেও পারেন। আর এখনো পর্যন্ত এই কেসটা কিন্তু এখনো পর্যন্ত চলমান, এই কেসটা এখনো পর্যন্ত উইথড্র করা হয় নাই। প্রচুর ভাইদের নামে লিস্ট করে রাখছে। এখনো যদি কোনো সুরাহা না হয়, এখন যদি এই কেসটা যদি বন্ধ করা না হয়, তাহলে কিন্তু আমরা যে একটা বছর সাফার করতেছি এই 24টা ফ্যামিলি, তো আমরা চাই না আমাদের মতো সাফার অন্য কোনো ফ্যামিলি করুক।
আমার 2টা বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ওয়াইফ, মানে আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো আপনারা জানেন যে মিডল ক্লাস ফ্যামিলি এমন একটা ফ্যামিলি, হয়তো গরিবদেরকে কেউ সাহায্য করে, বড় লোক হলে তারে কেউ তার ব্যাংক ব্যালেন্স থাকে, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি এমন একটা যে কারো কাছে লজ্জার ভয়ে হাতে পারতে পারে না। তো আমার একটা বাচ্চা আছে ক্লাস 3-তে পড়ুয়া, আমি ওরে টাকার অভাবে, কিন্তু আমি কারণ সে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওই খরচটা বহন করার মতো সামর্থ্য এখন আমার কাছে নেই, যার কারণে একটা বছর আমি আজকে 6 থেকে 7টা মাস আমি আমার ছেলেকে স্কুল থেকে নামাই ফেলছি, বাদ দিয়ে 1 মাস চালাইলে তার পরবর্তীতে আমি কিন্তু এখন চালাইতে পারিনি। তো আমি আপনার মাধ্যমে ইলিয়াস ভাই এতটুকু বলতে চাই যে আমার মতো ফ্যামিলি বা আমার 24টা ফ্যামিলির মতো যাতে আর কোনো ফ্যামিলি না হয়। প্রত্যেকটা মা কান্না করতেছে, প্রত্যেকটা বাবা কান্না করতেছে, প্রত্যেকটা ছেলে কান্না করতেছে। আমার বাচ্চাটা যখন আমার হাজবেন্ডের ছবি দেখে যখন কান্না করে, আমি মা হয়ে তখন সহ্য করতে পারি না। আমার যখন কোয়েশ্চেন করে যে আম্মু সবার বাবার সাথে সবাই ঘুরতে যায়, তাহলে আমি কেন চাইতে পারি না? আমার কি বাবা নাই? আমার বাবা কখন আসবে? আমার আব্বুর ইচ্ছে করে না আমাদের জন্য ঘোরাতে? আমি তো আমার ছেলের এই জিনিসটা বলতে পারি না যে বাবা তোমার বাবা কারাগারে আছে। আমার ছেলে সবসময় মনে করে যে ওর আব্বু বাইরে আছে, কেন আসতেছে না? আমাকে সবসময় প্রশ্ন করে, কিন্তু আমি বলতেছি বাবা একটু ধৈর্য ধরে চলে আসবে। ও আমারে বলে যে বাবু কখন আসবে? তুমি সবসময় বলো চলে আসবে, কিন্তু আসতেছে না। আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, উনি মেন্টালি সিক হয়ে গেছে, উনি স্ট্রোক করছেন, আমার শ্বশুর স্ট্রোক করছে শুধুমাত্র ছেলের শোকে। আমাদের 24টা ফ্যামিলির মধ্যে এমন পরিমাণ মা বাবা আছে যে এখনো পর্যন্ত বর্তমানে পর্যন্ত কিন্তু আপনার মানে মেডিকেল চক্কর কাটতেছে, আসা যাওয়া করতেছে, এতটা করুণ অবস্থা হয়ে গেছে। এমন এমন ফ্যামিলি আছে যে মানে চলার মতো অবস্থা নেই। আল্লাহ তাআলা কেমনে 2 মুঠো খাওয়াচ্ছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনটা করুণ অবস্থা। আমার 24টা ফ্যামিলির মতো অন্তত কারো না হোক। আমার সরকারের কাছে একটা আবেদন, স্যার আপনি যদি চান আমাদের 24টা ফ্যামিলিকে আপনি বাঁচাইতে পারেন, আবার আপনি মারতেও পারেন। আমরা চাই যে আপনি 57 জনের জন্য যতটুকু আন্তরিকতা হয়েছিলেন, ওই সেম আন্তরিকতাটা যদি স্যার আরেকটু বার দেখান, তাহলে আমাদের 24টা ফ্যামিলি বেঁচে যাবে। আর আমার ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে, যে আমার ভাই 212 জন যে ভাইগুলো আসছে, তারা কোটি কোটি টাকা লস করে আসছে। আমরা চাই তাদের একটা ক্ষতিপূরণ হোক, আমাদের অতি দ্রুত ওনাদেরকে সাধারণ ক্ষমাই হোক বা প্রধান উপদেষ্টা কলের মাধ্যমে হোক, এই জিনিসটা ওনারা করুক। অলরেডি আমরা একটা নিউজ পাইছি যে প্রধান উপদেষ্টা চিঠি দিয়ে বলছে, কিন্তু এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশা। ওই জিনিসটা আমরা চাই যে ওনারা যখন গতকালকে আমার হাজবেন্ড কল দিছে, উনি আমারে বলতেছে যে তোমরা কি করতেছো, আমাদের জন্য কি এখনো পর্যন্ত কোনো কিছু করতেছো না? আব্দুল হামিদ মারা গেছে, কিন্তু এখানে আরো 4টা মানুষ প্রচুর পরিমাণ সুস্থ। উনি আমারে বলতেছে যে আব্দুল হামিদ তো মারা গেছে, তোমরা লাশ একটা দেশে নিছো, আরো 4টা লাশের জন্য তোমরা প্রস্তুত থাকো, পারলে আমাদেরকে মাফ করে দিও। এই কথাটা যখন বলতেছে মনে হচ্ছে ভিতরে রুটা কেউ ধরে একটু টেনে নিয়ে চলে যাচ্ছে। এই কথাগুলো শোনার মতো না, এতটা পরিমাণে কান্নাকাটি করতেছে। যখন আমার হাজবেন্ড যখন আমার শ্বশুরের কাছ থেকে মাফ চাইতেছে, বাবা আমি প্রচুর পরিমাণ সুস্থ, আমাকে মাফ করে দিও, আমার শ্বশুর তো মাথা ঘুরে এগেনস্টে চাগিয়ে পড়ে গেছে যে আমার ছেলেটা কি বললো, কেন বললো এতদিন পরে। ওনাদের এমন একটা অবস্থা যে ওনাদেরকে ডাক্তার দেখাইতে গেলে নাকি ওনাদের সিরিয়াল লাগে। আব্দুল হামিদ কিন্তু সুস্থ স্বাভাবিক ছিলেন, উনি 5 মাসের মাথায় কিন্তু আরব আমিরাতে যান এপ্রিল 21 তারিখে। ওনাকে কিন্তু আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে কিন্তু ওনাকে গ্রেফতার করা হয়। তাহলে উনি যখন গেছিলেন তখন কিন্তু সুস্থ স্বাভাবিক ছিলেন, তাহলে উনি কেন হার্ট অ্যাটাক করছেন? কিসের কারণে হার্ট অ্যাটাক করছেন? উনি চিন্তায় মানে ওনার এতটা পরিমাণ মানসিক প্রেশার গেছে যে উনি হয়তো এটা সহ্য করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন, এটা ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছিল। কিন্তু এখন পর্যন্ত যে 24টা ফ্যামিলি আছে, 24টা মানুষ আছে, আমার ভাইরা যারা আছে, আমার হাজবেন্ড যারা আছে, ওদের পরিস্থিতি এতটা পরিমাণ ভয়াবহ, ওরা কথা পর্যন্ত বলতে পারে না। ওরা যে মন খুলে একটু কথা বলবে ওই মিনিটটা পর্যন্ত ওনার কাছে সর্বোচ্চ হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে 1.5 মিনিট ওনারা কেড়ে ফেলে। আর 3.5 মিনিট, 3.5 মিনিটের মধ্যে মানুষ হ্যালো বলতে চলে যায়। 3.5 মিনিটের মধ্যে মানুষ কি কথা বলে? ওনারা এত পরিমাণ কান্নাকাটি করে। আব্দুল হামিদ ভাইকে আমরা চাই, ওনার ফ্যামিলি উনি ছাড়া কেউ নাই,
ওনার ওয়াইফের পাশে একজন হাজবেন্ড ছাড়া একজন স্ত্রীর পাশে কেউ থাকে না কখনো। তাহলে আব্দুল হামিদ ভাইয়ের যে অ্যাক্সিডেন্টে হয়েছে বা ওনারা আমরা কখনো ফেরত আনতে পারবো না। আমরা চাই ওনাকে একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, ওনার ফ্যামিলির দায়িত্বটা না হোক, ওনার মতো বিধবা যাতে আর কারো না হতে হয়। আজকে ওনার জায়গায় আজকে আমি থাকতে পারতাম, আজকে আবার আরেকটা বোন থাকতে পারতো, আজকে আরেকটা ফ্যামিলি থাকতে পারতো, তাহলে ওনাদের অবস্থাটা কি হতো? আমরা আর লাশ দেখতে চাই না, লাশ প্রচুর দেখছি, আমরা আর লাশ দেখতে চাই না। আর লাশ দেখার মতো সক্ষমতাটুকু আমাদের মধ্যে নেই, মনোবলটুকু আমাদের মধ্যে নেই। আমাদের মনোবল যতটুকু ছিল ততটুকুই চলে গেছে। কারণ আজকে একটা বছর আমরা দৌড়াচ্ছি, প্রত্যেকটা মানুষের কাছে গেছি, শুধু ঠোকর খাইছি, কিন্তু কোন এখনো পর্যন্ত আজকে একটা বছর ওনারা বলতেছে তোমরা স্বাধীনতা চাইছো, স্বাধীনতা পাইছো, আর কি চাও? তাহলে আমরা কি স্বাধীনতা পাইলাম? এখনো পর্যন্ত স্বাধীনতা পাই না। মনে হচ্ছে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রবাসীরা এখনো পর্যন্ত স্বাধীন পাইনি, স্বাধীন হয় নাই, স্বাধীনতা পাই নাই। তাহলে সবচেয়ে 24শে জুলাই সবচেয়ে বড় অবদান ছিল প্রবাসীদের, ওনারা রেমিডিয়েন্স শাটডাউন করছেন। তাহলে ওনারা রেমিডিয়েন্স শাটডাউন করার ওনারা কিন্তু নাও নামতে পারতো আন্দোলনে, কিন্তু ওনারা কিন্তু দেশ কারণে ওনারা ধন্যবাদ।